আহ, আমরা এই মুহূর্তে যেখান থেকে সংযুক্ত হতে পারছি, আমরা আসলে আজকের ক্লাসের দ্বিতীয় অধিবেশনে আসছি। দ্বিতীয় অধিবেশনের বিষয়বস্তু হচ্ছে নাইট্রেশন কি, নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম বা কৌশল যেটা, তা ব্যাখ্যা করার জন্য। এবং সেই সাথে আমরা আরেকটা বিষয় পড়বো, সেটা হচ্ছে হ্যালোজেনেশন কি, হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম চিত্রসহ ব্যাখ্যা করব। ঠিক আছে, তো যাচ্ছি আমরা সরাসরি নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম এবং নাইট্রেশন বিষয়টা কি। উম, আমি বুঝতে পারছি না। হ্যাঁ, নুসরাত নাজনীন, অসংখ্য ধন্যবাদ। তুমি অলরেডি আগে যেটা বলছো সবটাই হয়েছে। আহ, খুব স্পিডে বলছো, তবে বোঝা গেছে যে বিষয়টা বুঝতে পারছো তুমি। আর এই বিক্রিয়ার মেকানিজম যে ভালো বুঝে, সে কিন্তু প্রশ্নগুলো ইজিলি আনসার করতে পারবে। যেমনটা আমি এই একটা স্টুডেন্টকে আজকে প্রশ্ন করছিলাম যে আসলে এটা ঢাকা ইউনিভার্সিটিতে একটা প্রশ্ন আসছিল যে অ্যালকিনের সাথে ব্রমিনের বিক্রিয়া, এটা কি ধরনের বিক্রিয়া, এটা কি ওই কেন্দ্রাকর্ষী বিক্রিয়া, মানে কেন্দ্রাকর্ষী না ইলেকট্রোফিলিক না নিউক্লিওফিলিক, এই ধরনের প্রশ্ন করছিলাম, কিন্তু সে বুঝে নাই। যখন মেকানিজমটা আসলে আমরা পড়বো, তখন কিন্তু আনসারগুলো এই ধরনের আনসার তুমি ইজিলি করতে পারবে। আমি আসতেছি এই বিক্রিয়াগুলোর মধ্যে, একটু অপেক্ষা করো সবাই, আমি এগুলো নিয়ে কথা বলবো। তো হ্যাঁ, তাহলে হচ্ছে নাইট্রেশন বিক্রিয়া কি। নাইট্রেশন বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়া কোনো জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু নাইট্রোমূলক দ্বারা, মানে সময়ত নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে, ওই বিক্রিয়াটাকে বলা হয় নাইট্রেশন। আর নাইট্রেশনের জন্য গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের সমায়তন নিয়ে বিক্রিয়াটা হচ্ছে বেশি উপযোগী হয়ে থাকে। আর এই ক্ষেত্রে নাইট্রেশনের জন্য প্রায় 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেওয়া হয়। আর নাইট্রোমূলক দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে, উৎপন্ন হবে কি নাইট্রোবেনজিন। তাই আমরা প্রথম বিক্রিয়াটা একটু দেখবো, এরপরে হচ্ছে কি তার মেকানিজম বা কৌশলটা। ফার্স্ট হচ্ছে বেনজিন। তো বেনজিনের সাথে আমরা নিব কি নাইট্রিক অ্যাসিড। আমরা জানি নাইট্রিক অ্যাসিডকে ভেঙে লিখলে এটা হয় NO2, এটা হচ্ছে নাইট্রিল আয়ন, বা এটাকে আমরা বলি নাইট্রোনিয়াম আয়ন। আর এটা হচ্ছে কি হাইড্রোক্সিল। ওকে, ভেঙে লেখা হচ্ছে at 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা H2SO4। দুটি ঘাড়ো, এটাও ঘাড়ো, এটা ঘাড়ো, আমরা এখানে লিখে দিব CONCE কনসেন্ট্রেশন, CONC। ওকে, তখন দেখা যাচ্ছে যেহেতু এটা প্লাস, এটা দ্বীপ তার যে পাই বন্ধন থাকে, পাই বন্ধনের ইলেকট্রনগুলো দ্বারা সে আকৃষ্ট হবে, ফলে যে একটা নাইট্রোমূলক হাইড্রোজেনকে সরিয়ে দেওয়াটা আমরা দেখব। তখন এটা হচ্ছে কি নাইট্রোবেনজিন, প্লাস উৎপন্ন হবে পানি। এই যে পানিটা উৎপন্ন হচ্ছে, এই পানিটা কিন্তু আসলে যদি উৎপন্ন হয়ে থাকে, সেই পানিটাকে আসলে সালফিউরিক অ্যাসিডে কি করবে, তাকে গ্রহণ করে নেবে। কারণ সালফিউরিক অ্যাসিড হচ্ছে কি করতে পারে, একটি পানি, এটাকে বলা হয় পানি গ্রাসী না, এটা পানি গ্রাহী পদার্থ, সে পানিতে গ্রহণ করতে পারে বা নিরোধকের যে ভূমিকাটা পালন করে। তাই এইটাকে সে কি করবে, পানিটাকে গাঢ় সালফিউরিক অ্যাসিডে নিয়ে যাবে। নেওয়ার ফলে এই নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রাটা ঠিক থাকবে এবং বিক্রিয়াটা সম্মুখমুখী হবে, বিক্রিয়ার গতিটা ঠিক থাকবে। এই ভূমিকাটা কিন্তু সে গাঢ় সালফিউরিক অ্যাসিডে করে থাকে। সুতরাং আমরা চলে যাচ্ছি তার মেকানিজম বা তার ক্রিয়া কৌশলটার ক্ষেত্রে। তার মেকানিজমটা আমরা কিভাবে দেখব, যে আমরা জানি যে ফার্স্ট স্টেপটাও হচ্ছে কত ডিগ্রি। ফার্স্ট আমরা এই যে বিক্রিয়াটা দেখলাম, এখানে প্রায় 60, কিন্তু বিক্রিয়াটা আসলে নাইট্রো বেনজিনের ক্ষেত্রে সেকেন্ড স্টেপে যদি হয়ে থাকে, কারণ মনে রাখতে হবে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নাইট্রোবেনজিনকে গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ সহ উত্তপ্ত করলে ডাইনাইট্রোবেনজিন হয়ে থাকবে। কথাটা মনে রাখতে হবে। আমি 60 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিছি, একটা নাইট্রোমূলক আসছে। যখন 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নেওয়া হবে, সেম বিক্রিয়াটাই যখন আমি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিব, তখন ডাইনাইট্রোবেনজিন হবে। তখন নাইট্রোমূলকটা কোথায় যাবে, এটা কিন্তু আমাদের সবার জানা। কারণ এটা প্লাস, এটা প্লাস, এটা প্লাস হবে। যখন নাইট্রোমূলকটা অবস্থান করবে, তখন বেনজিন বলয় থেকে এই ইলেকট্রন টেনে নিবে। ওই যে সূত্রটা মনে পড়ছে না, যে এটা হচ্ছে
বেনজিন মূলক থেকে ইলেকট্রন টেনে নিলে তখন এটা প্লাস প্লাস প্লাস, সুতরাং আরেকটা নাইট্রোমূলক এখানে আসবে না, এইখানে আসবে, তখন আসবে এখানে একটা নাইট্রোমূলক, তখন এটাকে বলা হয় ডাইনাইট্রো, এটাকে বলা হয় কি ডাইনাইট্রোবেনজিন। জাস্ট আমরা যাচ্ছি মেকানিজমে। আমরা মেকানিজমে যে বিষয়টা দেখব, এটা তিনটা ধাপে বিক্রিয়াটা সম্পন্ন হবে। প্রথম ধাপে ক্ষার নাইট্রিক অ্যাসিড ক্ষার সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় একটা ধনাত্মক ধনাত্মক হলে কি হবে, হ্যাঁ ইলেকট্রোফাইল উৎপন্ন করবে, যেটা নাইট্রিল বা নাইট্রোনিয়াম আয়ন, যেমনটা হচ্ছে কি HO NO2, এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস, এটাকে আমি এইভাবে লিখতেছি বোঝার সুবিধার্থে, কারণ আমরা জানি হাইড্রোজেন মানে সালফিউরিক অ্যাসিডের ভূমিকা প্রথম H প্লাসটাই কিন্তু সে ইয়ে করে থাকে, SO4 মাইনাস, এই হচ্ছে, তখন এই অংশটুকু এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে পানি, H প্লাস OH মিলে হচ্ছে পানি, আর বাকি অংশটা হচ্ছে কি NO2, এটা আর বাই এটা, তাহলে আমরা পাইতেছি এটা নাইট্রিল বা এটাকে আমরা বলি কি ইলেকট্রোফাইল। এই কাজটা করার জন্যই কিন্তু এই ক্ষার সালফিউরিক অ্যাসিডটা নেওয়া হচ্ছে। সেকেন্ড হচ্ছে এখানে হচ্ছে পানি, আরেকটা হচ্ছে বিক্রিয়ার পরিবেশে আমরা পাবো HSO4 মাইনাস বাইসালফেট, তার মানে এটা হচ্ছে কি নিউক্লিওফিলিক আর এটা হচ্ছে কি ইলেকট্রোফিলিক। আমরা এটাকে লিখব প্রথম ধাপ। প্রথম ধাপে কি করা হয়েছে, একটা নাইট্রিল আয়ন যেটাকে বলা হয় ধনাত্মক চার্জ যুক্ত নাইট্রোনিয়াম আয়ন, এটাকে উৎপন্ন করার জন্যই কিন্তু আমরা ক্ষার সালফিউরিক অ্যাসিড নিয়েছি, সেই সাথে একটা ইলেকট্রোফাইল এবং একটা নিউক্লিওফাইল উৎপন্ন হলো প্রথম ধাপে। সেকেন্ড স্টেপে বা দ্বিতীয় ধাপে আমরা দেখব উৎপন্ন নাইট্রিল বা নাইট্রোনিয়াম আয়নটা বেনজিন বলয়, এই হচ্ছে বেনজিন বলয়, তার পাই বন্ধন হচ্ছে তিনটা, তার সাথে যুক্ত করলাম আমরা ধনাত্মক চার্জযুক্ত নাইট্রোনিয়াম আয়ন, তখন এই যে তার যে ইলেকট্রনের দুইটা ঘাটতি, মানে এটা বোঝানো হচ্ছে যে সে তো প্লাস প্লাস হওয়ার কারণে সে এক জোড়া ইলেকট্রন তার প্রয়োজন, সুতরাং এই ইলেকট্রন দ্বারা সে আকৃষ্ট হবে, আকৃষ্ট হইলে আমরা বলতে পারি সে এইটার দ্বারা আকৃষ্ট হচ্ছে এই বাইরে, তখন সে তো আর এটাকে টেনে নিতে পারবে না, সেই এটার সাথে যুক্ত হবে, যে কোনো একটি কার্বনের সাথে সে নতুন একটা বন্ধনে যুক্ত হবে, আর প্রত্যেকটা কর্নারে কি আছে একটি করে হাইড্রোজেন আছে, এটা আমরা ছোটবেলা থেকে জানি এবং এটা মানি। দেখি এখানে কি হচ্ছে, আসলে এই বেনজিন বলয়ের যে আসলে যে তিনটা দ্বিবন্ধন ছিল এখন আর তিনটা দ্বিবন্ধন নাই, তার মানে একটা দ্বিবন্ধন চলে যাওয়ায় বেনজিন বলয়টা একটা ধনাত্মক চার্জযুক্ত কার্বো ক্যাটায়ন, অর্থাৎ মানে ধনাত্মক চার্জযুক্ত এটাকে আমরা বলি কি যে কার্বন বলয় হয়ে যাবে, এটাকে বলা হয় সিগমা কমপ্লেক্স। তো এই দিক থেকে যেহেতু চলে গেছে, সুতরাং এটাকে আমি এইভাবে দিলাম প্লাস, একটা সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স হচ্ছে, হাইড্রোজেনটা তো রয়ে গেছে, তার সাথে এসে যুক্ত হয়েছে কি নাইট্রোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন NO2 হইল। সাথে এই যে বিক্রিয়ার ক্ষেত্রে আমরা দেখলাম ফার্স্ট দ্বিতীয় স্টেপে শুধুমাত্র একটা সিগমা কমপ্লেক্স সৃষ্টি করা হয়েছে, আর সেই সাথে এই সিগমা কমপ্লেক্স সৃষ্টি করার জন্য মূলত বিশেষ ভূমিকাটা পালন করেছে কি এই নাইট্রিল আয়নটা কিন্তু ক্ষার সালফিউরিক অ্যাসিডের সৃষ্টি করেছে। আচ্ছা আসতেছি, আমরা যাচ্ছি তৃতীয় স্টেপ, থার্ড স্টেপ। এই সিগমা কমপ্লেক্সটাকে, যে সিগমা কমপ্লেক্সটা আমরা উৎপন্ন দেখেছি দ্বিতীয় ধাপে, এই ধাপটাতে এই সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স যাই বলি H and NO2, এখানে আমরা বিক্রিয়ার পরিবেশ থেকে আমরা পেয়েছি বাইসালফেট বা হাইড্রোজেন বাইসালফেট, এটাকে আমরা বলি হাইড্রোজেন সালফেট বা বাইসালফেট, হ্যাঁ আধুনিক নিয়ম অনুযায়ী হাইড্রোজেন সালফেট বলা হয়, আর এটাকে বেটার নেম হচ্ছে কি আগের নামটা আমার কাছে খুব ভালো লাগে, সেটা হচ্ছে বাইসালফেট। তো HSO4 মাইনাস এই চার্জটাকে
সে তো সালফেটের কিন্তু আমরা জানি SO4 2-, তাহলে একটাকে নিরপেক্ষ করে ফেলেছে, একটা নেগেটিভ চার্জকে হাইড্রোজেনে কি করেছে, নিউট্রাল করে ফেলেছে, বাট আরেকটাকে নিউট্রাল করার জন্য সে রেডি। কিভাবে দেখো, এইটা বেনজিন বলয়ের যে তার হাইড্রোজেন এন্ড বলয়ের সাথে যে একটা শেয়ারকৃত ইলেকট্রন দুটো আছে এখানে, এই শেয়ারকৃত ইলেকট্রন কিন্তু এই রিং এ টেনে নিয়ে আসবে। তো যখন, কারণ এ তো আমজনতা, সে তো ইলেকট্রন নিতেই পারবে না, তার কাছ থেকে ইলেকট্রনটা যখন এখানে চলে আসবে, সে তো H+ হিসেবে বেরিয়ে যাবে। তো H+ হিসেবে বেরিয়ে গিয়ে কি করবে, এটাকে নিউট্রাল করে ফেলবে, ইজি বিক্রিয়াটা হয়ে যায় তখন। তাহলে আমরা বলতে পারি এটা এটার সাথে গিয়ে যুক্ত হয়ে যাচ্ছে, তখন উৎপন্ন হয়ে যাবে H2SO4। এই যে সালফিউরিক অ্যাসিড যেভাবে আমরা নিয়েছি সেভাবে আমরা পেয়েছি, আর সেই সাথে আনস্টেবল সিগমা কমপ্লেক্স স্টেবল অলরেডি নাইট্রোবেনজিন হয়ে যাবে। তখন হয়ে যাবে কি, এই হচ্ছে বেনজিন। এখন আগে ছিল জটিল সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স, এখন কিন্তু পুরোটা হাফ না ফুল, টুরুল আপ একবার ফুল হয়ে যাচ্ছে। এখন হয়ে যাবে কি, এখন হয়ে যাবে NO2, হাইড্রোজেনটা কি হয়ে গেল, বেরিয়ে গেল। তাহলে আমরা দেখলাম তিনটা স্টেপে, ফার্স্ট স্টেপে কি হয়েছে, ক্ষার নাইট্রিক অ্যাসিড ক্ষার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে একটি ইলেকট্রোফাইল নাইট্রিল অর নাইট্রোনিয়াম আয়ন উৎপন্ন হয়েছে, সেই সাথে পানি ও বাইসালফেট যেটাকে বলি আমরা নিউক্লিওফাইল উৎপন্ন হয়েছে। উৎপন্ন ইলেকট্রোফাইলটি অর্থাৎ এটা এখানে হবে NO2 দুঃখিত লজ্জিত NO2, এই অংশটা NO2 অংশটুকু যেটাকে আমরা নাইট্রিল আয়ন বলতেছি, নাইট্রিল অংশটুকু বেনজিন বলয়ের যে কোনো একটি পাই ইলেকট্রনকে, মানে যে কোনো একটা পাই বন্ধন যেটা আছে একটা দ্বারা সে আকৃষ্ট হবে, আকৃষ্ট হওয়ার ফলে এই বেনজিন বলয়ের তিনটা দ্বিবন্ধন থেকে একটা দ্বিবন্ধন ভেঙে গিয়ে একটা সিগমা জটিল সৃষ্টি করবে। তো সিগমা জটিল সৃষ্টি করলে পরবর্তীতে এই সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্সটা বিক্রিয়া পরিবেশে প্রাপ্ত বাইসালফেট সে ক্ষারক হিসেবে, কেন ক্ষারক বলতেছি, কারণ লুইস ক্ষারক হচ্ছে যে সকল যৌগ কি করতে পারে, এক জোড়া ইলেকট্রন মূলত দিতে পারে, এক জোড়া ইলেকট্রন দিতে পারে, সে এক জোড়া ইলেকট্রন তাকে দিবে, তাই যে এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে সে হচ্ছে অ্যাসিড, উই নো H+ অ্যাসিড, এন্ড এই বাইসালফেট হচ্ছে বেস এন্ড অ্যাসিড, সো এই দুটোই কাজ করতে পারে, এখানে কিন্তু সে ক্ষারক হিসেবে এটাকে অ্যাকসেপ্ট করবে। তো ক্ষারক হিসেবে যখন হয়ে যায়, সো সালফিউরিক অ্যাসিড এন্ড নাইট্রোবেনজিন হয়ে যাচ্ছে আনস্টেবল স্টেবল। আপাতত দুটার মধ্যে কম্পেয়ার করতে গেলে আনস্টেবল এন্ড স্টেবল, সো ইটস মেকানিজম অফ নাইট্রোবেনজিন বা নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম দেখলাম। কারো কোনো প্রশ্ন থাকলে একটু জলদি বলতে হবে। আচ্ছা, আমরা নাইট্রেশন বিক্রিয়ার ক্ষেত্রে ছোট একটা প্রশ্ন পাবো, সেটা হচ্ছে নাইট্রেশনে ক্ষার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন? প্রশ্নটা একটু লিখবেন দয়া করে, নাইট্রেশনে ক্ষার সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় কেন, অথবা নাইট্রেশনে ক্ষার সালফিউরিক অ্যাসিডের ভূমিকা কি? আমি মূলত দুইটা সেন্টেন্সের বা 2-4টা সেন্টেন্সের মধ্যে শেষ করে দিচ্ছি, আনসারটা কেমন হবে। অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এখানে ক্ষার সালফিউরিক অ্যাসিড কেন নেওয়া হয়। ফার্স্ট হচ্ছে ক্ষার সালফিউরিক অ্যাসিড ও ক্ষার নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় ইলেকট্রোফাইল, যেটা আমি একটু আগে মুছে ফেলছি, নাইট্রিল বা নাইট্রোনিয়াম আয়ন তৈরি করে। কে করে এটা? ক্ষার সালফিউরিক অ্যাসিড। ওকে, সেকেন্ড, বিক্রিয়ার মাধ্যমে পানি যদি থাকে, তো বিক্রিয়ার মাধ্যমে যদি পানি থাকে তাহলে এই নাইট্রিল আয়নটা পানির সাথে বিক্রিয়া করে কি হবে, পানির সাথে বিক্রিয়া করলে আমরা জানি যে নাইট্রিল আয়ন ওই পানি এবং বাইসালফেট যেটা আমরা পাইছিলাম পরিবেশে, বাইসালফেট যুক্ত হয়ে ক্ষার সালফিউরিক অ্যাসিড ও ক্ষার নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। তবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে নাইট্রেশন বিক্রিয়ায় উৎপন্ন যে পানিটা হয়, আমরা তো এখানে লিখছি একটু আগে, পানি যে উৎপন্ন হচ্ছে, নাইট্রেশন বিক্রিয়ায় উৎপন্ন পানিটাকে ক্ষার সালফিউরিক অ্যাসিড কি করতে পারে, শোষণ করে এর ঘনমাত্রা অপরিবর্তিত রাখে এবং বিক্রিয়াটাকে সম্মুখমুখী করতে সহায়তা করে থাকে। সো ভেরি ইম্পর্টেন্ট টু সেন্টেন্স, সেটা হচ্ছে কি, নাম্বার 1, ক্ষার সালফিউরিক অ্যাসিড নেয়ার ফলে একটা
ইলেকট্রোফাইল নাইট্রিল অর নাইট্রোনিয়াম আয়ন প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়। সেকেন্ড হচ্ছে কি ওই আমরা বিক্রিয়ায় প্রাপ্ত এই যে বিক্রিয়াটা থেকে যদি আমরা কি পাই যে প্রোডাক্ট হিসেবে পানি পেয়ে থাকি, সেই পানিটাকে শোষণ করে নাইট্রিক অ্যাসিডের ঘনমাত্রা অপরিবর্তিত রাখে এবং বিক্রিয়াটাকে সম্মুখমুখী করার জন্য যথেষ্ট পরিমাণ ভূমিকা পালন করে থাকে ক্ষারীয় সালফিউরিক অ্যাসিড। এই সকল কারণেই আমরা বিক্রিয়াটিতে ক্ষারীয় সালফিউরিক অ্যাসিড নিয়ে থাকি। যদি ক্ষারীয় সালফিউরিক অ্যাসিড না নেওয়া হতো, নাইট্রিল সৃষ্টি হতো না, বিক্রিয়াটাও সম্পন্ন হইতো না। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমরা পরের প্রশ্নটা যাচ্ছি। যদি কারো এর আগে কারো প্রশ্ন থাকে একটু বলো। এখন আমাদের পড়া হবে হ্যালোজেনেশন কি, হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম ব্যাখ্যা করার জন্য। তো ঠিক তেমনি হ্যালোজেনেশন হচ্ছে কি আগের মতোই, যেটা আমরা নাইট্রোবেনজিনের যে বিক্রিয়াটা পড়লাম, নাইট্রেশনের ন্যায় সংজ্ঞাটা হবে যে সকল জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু সমসংখ্যক নাইট্রোমূলকের জায়গায় লিখবা কি ওই হ্যালোজেনের মূলক অর্থাৎ হ্যালাইড পরমাণু, হ্যালাইড এক্স মাইনাস যেটাকে বলা হয়, হ্যালাইড দ্বারা কি হয়ে থাকে প্রতিস্থাপিত হয়ে থাকে, সেটাকে আমরা বলবো কি হ্যালোজেনেশন। তাহলে হ্যালোজেনেশন বিক্রিয়ার ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট বিষয় কোনটা? এই কাজটা করে থাকে কে? একটা লুইস অ্যাসিড। তোমাদেরকে প্রশ্ন থাকবে লুইস অ্যাসিড জিনিসটা কি? লুইস অ্যাসিড হচ্ছে যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে বা গ্রহণ করতে পারে তারাই হচ্ছে লুইস অ্যাসিড। এন এক্সাম্পল দ্যাট অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটি লুইস অ্যাসিড। বাট হোয়াই? কারণ হচ্ছে অ্যালুমিনিয়ামের অষ্টক অসম্পূর্ণ থাকে। এখানে যে সকল যৌগ অষ্টক অসম্পূর্ণ থাকে বা 6টা ইলেকট্রন হয়, এক জোড়া ইলেকট্রন ঘাটতি থাকে, সেই কিন্তু এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে। আমরা সেটা ইতোপূর্বে পড়ে এসেছি। ঠিক তেমনি FeCl3 সেটা লুইস অ্যাসিড, FeBr3 সেও একটা লুইস অ্যাসিড। তবে মনে রাখতে হবে তুমি যে লুইস অ্যাসিডটা নিবে, ধরো তুমি FeCl3 নিলা, সুতরাং এই বেনজিন বলয়ের সাথে ক্লোরিনের বিক্রিয়া দিতে হবে। তুমি যদি FeBr3 নাও তাহলে ব্রোমিনের বিক্রিয়া দিতে হবে। তুমি যদি এখানে মানে ওই ফ্লোরিন নাও তাহলে ফ্লোরিনের বিক্রিয়া দিতে হবে। এই হচ্ছে একটা কন্ডিশন। তাহলে আমরা জানি এই বিক্রিয়াটা সম্পন্ন করার জন্য কি লাগবে? একটা লুইস অ্যাসিড লাগবে। এই লুইস অ্যাসিড কি? যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলবো। আর সেই সাথে বিক্রিয়ার মেকানিজমটা দেখব। প্রথম ধাপে হ্যালোজেনের যে কোনো অণু আমরা নিব, যেমন আমি নিচ্ছি ব্রোমিন Br2, এটা হচ্ছে ব্রোমিনের একটি অণু। কিন্তু আমরা যেহেতু মেকানিজম করব লিখব প্রথম ধাপ, বর্ণনা আমি বলে দিব, প্রথম ধাপগুলো লিখে দিচ্ছি। ব্রোমিনটাকে এইভাবে লিখব, এটা আবার ফোটা ফোটা বুঝো না, এটা হচ্ছে কি আমরা জানি যে ব্রোমিনের সাথে ব্রোমিনের একটি এর একটা ইলেকট্রন শেয়ার করে তারা একক সমযোজী বন্ধনে যুক্ত হয়, তার মানে একটা ইলেকট্রন এক জোড়া ইলেকট্রন হয়ে গেছে। আর এই এক জোড়া ইলেকট্রন মানে আমরা একটা টান দিয়ে বুঝাই, একটা টান মানে দুটি ইলেকট্রন, এটা আমরা সবার জানা আছে। ঠিক তেমনি আমরা এখানে দেখাচ্ছি, দেখানোর পরে তার সাথে একটি লুইস অ্যাসিড নেব। তা আমি এখানে লুইস অ্যাসিড যেহেতু এখানে ব্রোমিন নিয়েছি, সুতরাং ব্রোমিনের যুক্ত একটা লুইস অ্যাসিড। এক্সাম্পল হিসেবে কোনটা নিতে পারি? ধরো FeBr2, 2 দিলে হবে না, 4টা হয়তো 3। তো এই নিলাম, নেয়ার ফলে কি ঘটনাটা ঘটে? বিষম বিভাজন। সুষম বিভাজনের ফলে হয় ফ্রি রেডিকেল, বিষম বিভাজনের ফলে হয় ধনাত্মক ঋণাত্মক চার্জযুক্ত। তাহলে এই দুটি ইলেকট্রন যদি সেই নিয়ে যায় তাহলে সে হবে ঋণাত্মক, এ হবে পজিটিভ। আমরা এটা জানি এবং মানি। তাহলে দেখি কি হয়। এটা গিয়ে এর সাথে যখন যুক্ত হবে, তার মানে সে একটা অ্যাসিড, লুইস অ্যাসিড। সে কি? লুইস অ্যাসিড। অ্যাসিড কেন? কারণ তার যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করতে পারবে, অ্যাকসেপ্ট করে বলেই সে লুইস অ্যাসিড। সুতরাং কি হয়ে যাবে? সে FeBr4 মাইনাস, আর এটা হয়ে যাচ্ছে প্লাস Br প্লাস। আমরা পাইলাম। তাহলে প্লাস মানে কি? সে হচ্ছে ইলেকট্রোফাইল।
মাইনাস মানে কি, সে নিউক্লিওফাইল, মানে সে নিউক্লিয়াসকে আকর্ষণ করে থাকবে, সে হচ্ছে ইলেকট্রনকে আকর্ষণ করে থাকবে। নাও সেকেন্ড স্টেপ, অ্যান্ডি স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে এই যে ইলেকট্রোফাইলটা আনবো, কারণ আমরা জানি একটা বিক্রিয়া ইলেকট্রোফাইল দ্বারা শুরু করতে হয়। তাহলে বেনজিন, বেশি লম্বা হলো না, শেষ করে দিচ্ছি। তো বেনজিনের হচ্ছে দ্বিবন্ধন তিনটা, আর এই হচ্ছে Br প্লাস। তাহলে বেনজিনের পাই ইলেকট্রনকে সে মানে পাই ইলেকট্রন দ্বারা সে আকৃষ্ট হবে। আমরা জানি প্রত্যেকটা কর্নার একটি করে হাইড্রোজেন আছে, এই হচ্ছে হাইড্রোজেন, এই হাইড্রোজেন, হাইড্রোজেন সবগুলো দেখানোর দরকার নাই, জাস্ট বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে এই ইলেকট্রনগুলোকে সে যদি এই ইলেকট্রন দ্বারা সে আকৃষ্ট যদি হয়, সে তো আর এটাকে টেনে নিতে পারবে না, সে গিয়ে তার সাথে যুক্ত হবে। মানে ব্যাপারটা হচ্ছে আমি ছাদের উপর দাঁড়িয়ে এভাবে যদি নিচে এভাবে তাকাই, তাহলে আমি ভূপৃষ্ঠের দিকে পড়ার বা পতিত হওয়ার লক্ষণটাই কিন্তু বেশি হয়। তার মানে কি, পৃথিবীটা আমি উপরে তুলতে পারবো না, আমি নিজে পড়ে যাবো। সুতরাং সে সেটার সাথে যুক্ত হবে। এই হচ্ছে বেনজিন বলয় বা বেনজিন রিং। আর এরপরে দেখো সে কি করবে, ভেতর নিতে পারবে, সে সাথে যুক্ত হবে। এই হলো ব্রোমিন এসে যুক্ত হলো চার্জ, এই ইলেকট্রন দ্বারা সে নিরপেক্ষ হয়ে গেল, আর হাইড্রোজেন তো রয়ে গেল। তার মানে কি, আগে তিনটা দ্বিবন্ধন ছিল, এখন দুইটা দ্বিবন্ধন আছে। অবভিয়াসলি এটাকে আমরা বলবো একটা সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। থার্ড স্টেপ 3rd। তৃতীয় স্টেপে সিগমা কমপ্লেক্সটি বা সিগমা জটিল যাই বলো, কমপ্লেক্স মানে জটিল। তো আমরা এই অংশটাকে আয়নে কি করব, এই হচ্ছে Br, এই হচ্ছে হাইড্রোজেন। না, বিক্রিয়ার পরিবেশে আমরা একটা অংশ পেয়েছিলাম, এটা একটা ব্রোমো আয়রন। তো FeBr4 মাইনাস, অর্থাৎ এই অংশটাকে আমরা জানি যে FeBr3 প্লাস Br মাইনাস অংশটা জানি, জাস্ট এটা বোঝানোর জন্য লিখতেছি। তার মানে হচ্ছে কি, এই অংশটা হচ্ছে নেগেটিভ, আর এইটা যখন সেই ইলেকট্রন তাকে দিয়ে দিবে তখন সে প্লাস হবে, এটা এটার সাথে যুক্ত হয়ে যাবে HBr। HBr, HRB নয়, HBr হয়। তাহলে আমি এটাকে এইখানে লিখতেছি। প্রোডাক্ট হিসেবে আমরা কি পাবো, যখন বেনজিনে তার ইলেকট্রনটা টেনে নিবে তখন সে H প্লাস হয়ে যাবে। H প্লাসটা Br দ্বারা যুক্ত হয়ে নতুন বন্ধন হয়ে যাবে, তখন HBr হবে, HBr প্লাস। সেই সাথে FeBr, এটা তো রইল FeBr3 ফ্রি, আর এটা হচ্ছে আনস্টেবলটা স্টেবলে পরিণত হয়ে গেছে। এই যে তখন গোল্লা পুরোটা হয়ে যাবে, আর এখানে কি থাকবে, অনলি ব্রোমিন আরামসে বসে থাকবে। দিস ইজ ব্রোমোবেনজিন and it's actually halogenation. An example that bromine plus Lewis acid, ফলে আমরা একটা ইলেকট্রোফাইল পেলাম। এই ইলেকট্রোফাইল দ্বারা কিন্তু এটা সম্পন্ন হয়েছে। সুতরাং আমি আবার একটা সংক্ষিপ্ত পরিসরে শেষ করে দিচ্ছি। হ্যালোজেনেশন কি? হ্যালোজেনেশনের ক্ষেত্রে আমরা বলবো যে সকল বিক্রিয়া কোনো জৈব যৌগ থেকে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু হ্যালোজেন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে থাকে, সেই বিক্রিয়াটাকে আমরা বলবো হ্যালোজেনেশন। তো হ্যালোজেনেশন বিক্রিয়া একটি লুইস অ্যাসিড দিতে হয়। লুইস অ্যাসিড নিলাম, যখন FeBr3 অথবা LCl3, ব্যাপারটা জানো, যে সকল যৌগ এক জোড়া ইলেকট্রন গ্রহণ করতে পারে তাদেরকে আমরা লুইস অ্যাসিড বলি। আর লুইস অ্যাসিড হতে গেলে অষ্টক অসম্পূর্ণ থাকতে হয়, এই যৌগটা লুইস অ্যাসিড। তাই ব্রোমিনের বিষম বিভাজনের ফলে একটি ব্রোমিন হয়ে যায় ঋণাত্মক, একটা হয় ধনাত্মক। তো ধনাত্মক অংশটা হচ্ছে ইলেকট্রোফাইল আর ঋণাত্মক অংশটা হচ্ছে নিউক্লিওফাইল। তো দেখো এইদিকে এই অংশটা গিয়ে, অর্থাৎ একজোড়া ইলেকট্রন তার আছে, সেই ইলেকট্রনটা তার সাথে দিয়ে একটি বন্ধনে যুক্ত হয়। এটার মধ্যে আমরা জানি দুটি পরমাণু যখন কি হয়, একটা বন্ধন যুক্ত হয় এবং চার্জ যুক্ত হয়, তার মধ্যে একটা সন্নিবেশ সমযোজী বন্ধন থাকে। আচ্ছা যাই হোক, এটা একটা আমাদের সন্নিবেশ বন্ধন মানেই তো বুঝতে পারছো, সে এখানে লুইস অ্যাসিড হলে এগুলো হয়। তাহলে এখানে একটা উৎপন্ন হচ্ছে একটা ব্রোমো আয়রন, সেটা অ্যানায়ন হিসেবে এখানে আছে, আর হচ্ছে ব্রোমিন পরমাণুটা ধনাত্মক হিসেবে আছে। এইটা হচ্ছে
ইলেকট্রোফিলিক, মানে সে ইলেকট্রনকে খুব বেশি ভালোবাসে। দ্বিতীয় ধাপে বেনজিনের যে পাই ইলেকট্রন আছে, পাই বন্ধন আছে দুইটা, এই পাই বন্ধনের যে কোনো পাই ইলেকট্রন দ্বারা সে আকৃষ্ট হবে। আকৃষ্ট হওয়ার ফলে সে যে কোনো একটা কার্বনের সাথে গিয়ে একটি সমযোজী বন্ধনে যুক্ত হবে। সমযোজী বন্ধনে যুক্ত হলে তার প্লাস চার্জটা নিউট্রাল হয়ে যাবে। কেন? কারণ এই ইলেকট্রন এসে প্লাস চার্জটাকে কি করে ফেললো? নিউট্রাল করলো, কিন্তু বলয়টা ধনাত্মক চার্জ যুক্ত হয়ে গেল। সুতরাং এটাকে আমরা বলবো সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল। এই সিগমা কমপ্লেক্সটা একটা আনস্টেবল পদার্থ। এই সিগমা কমপ্লেক্সটি বিক্রিয়ায় প্রাপ্ত, মানে পরিবেশ থেকে প্রাপ্ত হচ্ছে একটা ব্রহ্ম আয়রন অংশটুকু তার ঋণাত্মক চার্জযুক্ত হওয়ার ফলে এখানে দেখলাম একটা ব্রমিন অ্যানায়ন হিসেবে আছে। এই ব্রমিন আয়নটা হাইড্রোজেনে তো আর ইলেকট্রন নিতে পারবে না, কারণ সে হচ্ছে আমজনতা। তাই সে কি করবে? বেনজিন বলয় ইলেকট্রনটা ঠেলে দিবে। ঘটনাটা কিন্তু উল্টাভাবে আমরা বলতে পারি, বেনজিন বলয় হাইড্রোজেনের কাছ থেকে ইলেকট্রন টেনে নিবে। টেনে নেওয়ার ফলে সে ধনাত্মক চার্জযুক্ত হবে এবং এই ধনাত্মক চার্জযুক্ত হাইড্রোজেন আয়নটা ব্রোমাইডের সাথে যুক্ত হয়ে HBr হয়ে যাচ্ছে। দেন FeBr3 হচ্ছে। আর আনস্টেবল পদার্থটা সে যখন ইলেকট্রনটা পেয়ে যাবে তখন এটা পুরো রাউন্ড হয়ে যাবে, তখন হয়ে যাচ্ছে কি? ব্রোমোবেনজিন। আর এই ছিল হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম। প্রত্যেকটা আমি আজকে 3টা টপিকস পড়িয়েছি, সেটা হচ্ছে সালফোনেশন বিক্রিয়া কি, সালফোনেশন বিক্রিয়ার মেকানিজম, হ্যালোজেনেশন কি, হ্যালোজেনেশন বিক্রিয়ার মেকানিজম, নাইট্রেশন কি, নাইট্রেশন বিক্রিয়ার মেকানিজম, এন্ড নাইট্রেশন বিক্রিয়ায় গাঢ় সালফিউরিক অ্যাসিড কেন ব্যবহার করা হয়ে থাকে। এই 3টারই হোমওয়ার্কস আমি আগামী দিন দেখতে চাই। তো এর কার কি রয়েছে অবশ্যই আমার সাথে শেয়ার করতে হবে এখন। তো আশা করি আমাদের আজকের টপিকসটা এখানে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।